তাহলে গত ক্লাসে আমরা পিএইচ সম্পর্কে বলছি, আজকে আমরা পড়বো পিএইচের গুরুত্ব সম্পর্কে। ওকে, দেখো এখানে বলছে কৃষিক্ষেত্র, জীবদের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া, প্রসাধনী ব্যবহারে পিএইচের গুরুত্ব অপরিসীম। কৃষিক্ষেত্রে আমরা জানি যে মাটির একটা অম্লতা বা ক্ষারতা এটা রক্ষা করতে হয়। আমরা জানি যে লবণাক্ত পানিতে বা লবণাক্ত ভূমিতে সব ফসল জন্মে না, তাই না? আবার যদি ক্ষারীয় হলেও সেখানে জন্মে না, অনেক ব্যাপার আছে এখানে। আমাদের জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া আমরা পড়ছিলাম যে আমাদের পরিপাকতন্ত্রের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যেখানে প্রতিটা জায়গায় যে প্রতিটা অঙ্গ যেটা আছে পরিপাকতন্ত্রে, সেখানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিপাকের জন্য নির্দিষ্ট পরিমাণের পিএইচ দরকার হয়। আমরা জানি মুখে মোটামুটি অ্যাসিডিক একটা ব্যাপার আছে, মোটামুটি অ্যাসিডিক, হালকা মৃদু অ্যাসিডিক। তারপরে যদি বলি আমরা যে আমাদের পাকস্থলীতে এটা হাইলি অ্যাসিডিক, হ্যাঁ। অর্থাৎ আমরা জানি প্রোটিন লাইসিস করতে গেলে বা এখানে এই সেলের কার্যকারিতা রক্ষা করতে গেলে এখানে আমাদের অ্যাসিডিক পরিমাণ দরকার হয়। প্রোটিনের ডিন্যাচারেশন আমরা জানি এই সেল কী করে বলতো, প্রোটিনকে ভেঙে দেয় এবং কিছু পরিমাণ করে, তারপরে পরবর্তীতে আবার পরিপাক হতে পারে। দেন তাহলে আমরা স্টোমেকে জানি 1.5 থেকে 3 অবধি থাকে, 1.5 থেকে 3 অবধি থাকে, এটা অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক। দেন আসে কি আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত, আমরা জানি এখানে হয়ে যায় আবার কি ক্ষারীয় হয়ে যায়, কারণ আমরা জানি অম্লীয় পরিবেশে আবার লিপিড পরিপাক হয় না। কি হয় না? লিপিড পরিপাক হয় না। এই জন্যে ক্ষুদ্রান্তে কী হবে বলতো, লিপিড পরিপাক হওয়ার জন্য আবার আমাদের ক্ষারীয় পরিবেশের দরকার হয়। এটা আবার ক্ষারীয় পরিবেশ করতে সহায়তা করে আমাদের অগ্নাশয়, তাই না? অগ্নাশয়, এবার আমাদের গলব্লাডার থেকে যে পিত্তরস আসে, এগুলা সবগুলোই হলো ক্ষারীয়। তো ক্ষারীয় পরিবেশ তৈরি করে। আর আগে আমাদের তো মনে করে অ্যাসিডিক পরিবেশে প্রোটিনটা ভেঙে গেছে, তো ওই প্রোটিনটা এসেও এখানে আবার কী করতে পারে বলতো, পরিপাক হতে পারে। কারণ ওখানে ছিল পেপসিন এনজাইম যেটা অ্যাসিড পরিবেশে কাজ করে, আর ক্ষুদ্রান্তে এসে যে প্রোটিনকে পরিপাক করে সেটা কি বলতো, ট্রিপসিন এনজাইম, যেটা এই মানে এই পরিবেশে কাজ করতে পারে। কিন্তু একটা কথা, এখানে যদি ইয়াটা অ্যাসিডিক হয়ে আসে, এখানে আসার পর পিত্তরস ধরেন ক্ষার হিসেবে আসবে না, তখন তো এটা নিউট্রাল করা। শোনো, নিউট্রাল তো হয়ে যাবে, তারপর অ্যাসিডিক যেটা আসে নিউট্রাল হওয়ার পরে ক্ষারীয় পরিবেশ হয়। আচ্ছা, মনে করো তুমি 1 কেজি নিছো অ্যাসিড, 10 কেজি নিছো হলো ক্ষার, তাহলে কি হবে? এর 1 কেজি পোষণ করার 9 কেজি থাকবে না, বিষয়টা এরকম, বুঝছো? এটা এরকম হবে। আবার দেখো আমাদের যেমন আমরা জানি আমাদের জেনিটাল ট্র্যাক বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের এখানে পিএইচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বুঝছো তুমি তো? ওকে, তো এগুলো আছে আমরা জানি। তার কৃষিক্ষেত্রে তো অনেক ভূমিকা আছে, একটু পরে আমরা দেখবো। আর প্রসাধনী ব্যবহারে পিএইচের গুরুত্ব তো অপরিসীম। এই যে মনে করো যে ব্যবহার করা হয় বা লোশন, ক্রিম, ফেস ওয়াশ, সাবান যদি বলো, সবগুলোতে একটা পিএইচ ব্যালেন্স করতে হয়। শ্যাম্পুতে চুলের এক ধরনের পিএইচ, তো ওই পিএইচ যদি তুমি মেনটেন না করে যদি তুমি শ্যাম্পু না তৈরি করো, তাহলে চুলের কালার কী হয়ে যাবে? ডিসকালার হয়ে যাবে। ফেসের ক্ষেত্রে ঠিক সেম অবস্থাটা হবে, চুলের ডিসকালার হয় না? ও ঠিক ডিসকালার হবে। ডিসকালার বলতে কালো আছে কি হবে? লাল হয়ে যাবে। আচ্ছা, ও বুঝছো? ফেসের ক্ষেত্রে কী হতে পারে? ফেসের উজ্জ্বলতা নষ্ট হতে পারে ফেসে, ঠিক আছে? তুমি যদি মনে করো ডেইলি সাবানে ব্যবহার করো তাহলে কিন্তু এটা তোমার ফেসের কিন্তু কালারটা একটু উজ্জ্বলতা থাকবে না, কারণ ফেস হলো এখানে অনেকটা অ্যাসিডিক আছে, তুমি সাবান হলো অনেক ক্ষারীয়। সো এটা কিন্তু হ্যাঁ, কাপড় কাছে না, তুমি নর্মাল আমরা যে বডিতে যেটা ইউজ করি সেটাই দাও ফেসে, তারপরে একটা এখানে হয়ে যাবে। তো দেখবা যে ফেস ওয়াশে দেখবা নিজস্ব একটা পিএইচ লেখা আছে, এবং পিএইচ কিন্তু ভ্যারি করে আবার মেল টু ফিমেলও। মেল ফিমেল ত্বকের মধ্যে আবার পিএইচ বা বাচ্চাদের সাথে ওল্ড এজের পিএইচ ব্যাপার স্যাপার আছে, এগুলো ইন্টারে পড়তে পারবে। বাচ্চাদের তো মানে বেশি থাকে, হ্যাঁ বাচ্চাদের এগুলো, হ্যাঁ এগুলো তুমি পরে পড়তে পারবে, ইন্টারে আছে। তো এখানে ডিটেলস আছে, ওগুলো পিএইচ এমসিকিউ আসে। তো এগুলো কিন্তু খুব গুরুত্ব একটা বিষয় যে পিএইচ কোথায় কী হবে। তো কৃষিক্ষেত্রে যদি বলি, কৃষিতে পিএইচের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন এবং পানি শোষণ করে, সেটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ দুই প্রসেসের মাধ্যমে। বুঝছো না? হ্যাঁ, এর জন্য মাটির পিএইচ কত দরকার হয় বলো তো? মাটির পিএইচ দরকার হয় 6 থেকে 8 অবধি, মোটামুটি হালকা অ্যাসিডিক থেকে হালকা ক্ষারীয় মধ্যে নিউট্রাল হলে সব থেকে ভালো হয়। আবার পিএইচ এর মান যদি 3-এর কম হয় বা 10-এর বেশি হলে মাটির উপকারী অণুজীব মারা যায়, ঠিক আছে? মাটির পিএইচ এর মান কমে গেলে পরিমাণ মতো চুন ব্যবহার করা হয়। আমরা দেখি না জমিতে অনেক সময় চুন দেওয়া হয়, তুমি গোবর দিয়ে দেখছো, ওটা সার হিসাবে দেওয়া হয় গোবরটা। আর চুনটা কি দেওয়া হয় বলো তো? এই লবণাক্ত মাটিতে জমিতে সেগুলোতে নিউট্রাল করার জন্য চুন দেওয়া হয়, যাতে করে পোষণ বিক্রিয়া ঘটে। দেখছো, কৃষকরা নাও জানলে যে পোষণ বিক্রিয়া ঘটে, তারপর চুন ভাবে যে চুন দিলে ঠিক হয়ে যাবে।
আবার মাটির পিএইচ এর মান বেড়ে গেলে পরিমাণ মতো কি অ্যামোনিয়াম সালফেট, এগুলো সার, অ্যামোনিয়াম ফসফেট, এইসব সার ব্যবহার করে মাটির পিএইচ আবার কমানো হয়। কৃষকরা তো সব বোঝে না, কিন্তু জানে যে এখন এই সারটা দেওয়া লাগবে, এখন ওই সারটা দেওয়া লাগবে। ঠিক আছে, অনেকে আবার ভাবে না এগুলো পুষ্টি দিতেছি, এগুলো দিলে গাছ তাড়াতাড়ি বাড়বে। এগুলো কিন্তু করতেছি আসলে আমরা কি করতেছি, গাছকে বেড়ে ওঠার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতেছি, এটাই। দেখো এখান থেকে হচ্ছে ইয়াটা নিতে পারে না, নাইট্রোজেন গাছের জন্য তো হচ্ছে বলা যায় অত্যাবশ্যকীয় উপাদান না, তো এখান থেকে যেমন এই অ্যামোনিয়াম ফসফেট বা হচ্ছে শোনো, অ্যামোনিয়াম সালফেট থেকে আমরা যেটা দেই নাইট্রোজেন যেটা দেই এটা ইউরিয়া সার হিসাবে দিই, বুঝছো? ও হ্যাঁ, তাও তো। হ্যাঁ, দেখো জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া পিএইচ, শরীরের বিভিন্ন অংশে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার জন্য শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন পিএইচের প্রয়োজন হয়, যেগুলো একটু আগে বললাম। পাশের যোগে উল্লেখ করা হলো, দেখো এখানে পাকস্থলীতে পিএইচ কত, কি লিখছে? পাকস্থলীতে পিএইচ কত? পিএইচ এর মান হলো 1.5 থেকে 3, এরকম একটা মান। মানুষের ত্বকের পিএইচ দেখো অনেকটা অ্যাসিডিক, ঠিক আছে, ত্বকের পিএইচের ক্ষেত্রে আছে। মূত্রের ক্ষেত্রে যদি বলি, মূত্রের পিএইচটা অ্যাসিডিক, ও হ্যাঁ, ওখানে তো প্রোটিন। আর ব্লাডটা হলো ঈষৎ ক্ষারীয়, হালকা পরিমাণ ক্ষারীয়, 7.3 থেকে 3.4, কি লিখছে এগুলো? সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে 7.45, আমরা করে বলি 7.4, এরকম একটু বলি। হ্যাঁ, যাই হোক, দিছে যেটা হচ্ছে তোমার বই সেটাই। তো এটা দিছে একটা, এই বইয়েরটা মনে রাখি অবশ্য। অগ্নাশয় কত, এই দেখো অগ্নাশয় কিন্তু আবার কি বলতো ক্ষারীয় হয়ে গেল। পাকস্থলী একই মনে রাখো আপাতত, মানে হাইলি অ্যাসিডিক। ঠিক আছে, দেখো প্রসাধনী যদি ব্যবহারের ক্ষেত্রে বলি, মানুষের ত্বক পরিষ্কার করতে, ত্বকের সৌন্দর্য রক্ষায়, চুল পরিষ্কার করতে বিভিন্ন কাজে প্রসাধনী ব্যবহার করা হয়। পিএইচ কত? সবগুলো মোটামুটি অ্যাসিডিক পরিবেশ, তাই না, অম্লীয় প্রকৃতির, এবং ত্বকের জীবাণু আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে। তাই প্রসাধনীর পিএইচ কত রাখা হয়? অ্যাসিডিক। হ্যাঁ, প্রশমন বিক্রিয়া জানি আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে এবং ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। তাই অ্যাসিড এবং ক্ষার একত্রে মিশ্রিত করলে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের OH আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, এবং HCl পানি থেকে যে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিবে। এই দ্রবণ দুটিকে একত্রে মিশালে কী হবে? দুইটা দিয়ে আমাদের প্রশমন বিক্রিয়া ঘটে যাবে, এটা আমরা জানি। এগুলো অ্যাসিডের বাকি অংশ কোলিন থাকে, আর এটা হলো কি সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করে লবণ তৈরি করে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হওয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলে, এগুলো জানি আমরা সবাই। তো এগুলো প্রশমন বিক্রিয়ার সম্পর্কে বলছে। তো এটা বিভিন্ন কাজ আছে যেটা আমরা দেখলাম যে বাসা বাড়িতে আমরা দেখছি যে শেষ মাটিতে ক্ষেত্রেও, ওই যে আমরা মানে বৃষ্টির পরে পিচ্ছিল হয়, সেক্ষেত্রে আমরা দেখছিলাম প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে। এখানে অনেক আছে এরকম। দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কী? প্রশমন বিক্রিয়া কিন্তু এর আগে অর্ধে পড়ে আসছে, তাই না? তো দৈনন্দিন জীবনে আমাদের যদি বলি প্রশমন বিক্রিয়ার গুরুত্বে অনেক গুরুত্ব আছে। পরিপাকের ক্ষেত্রে যদি বলি, যে খাদ্য হজম করতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে গেলে তখন পেটে অস্বস্তি বোধ হয়। সাধারণভাবে এটাকে আমরা বলি অ্যাসিডিটি বলি, ঠিক আছে। হার্টবার্ন হতে পারে, যেটা বলি হার্টবার্ন বলতে এমন না যে হার্টে কোনো সমস্যা হয়েছে ব্যথা করতেছে। হার্টবার্ন বলতে কি বলি আমরা, গ্যাস্ট্রিক কারণে হয়, ঠিক আছে, বুকের উপর দিয়ে ঘটে, তো তখন আমরা বলি হার্টবার্ন। বেশি দিন অ্যাসিডিটি থাকলে পাকস্থলীতে ঘা হতে পারে বা ক্ষত সৃষ্টি হতে পারে, যাকে আমরা আলসার বলে থাকি। কিন্তু ওটা তো হার্টে তো আর হয় না, খাদ্য নালীতে হয় না। খাদ্য নালী, তাহলে তো হার্ট কীভাবে হয়? বলি আমরা হার্টবার্ন বলা হয়। হার্ট হলো সাইডে না, দেখে যাচ্ছে, যেমন এই যে আমাদের যে পাকস্থলীতে নাম করে পাকস্থলী, ঠিক আছে, এই যে এই অংশটা কি বলা হয় জানো? কার্ডিয়াক স্ফিংক্টার। হ্যাঁ, কার্ডিয়াক স্ফিংক্টার। তো কার্ডিয়াক কিন্তু বলো, কার্ডিয়াক মনে কার সাথে সম্পর্ক বলো তো? হার্টের সাথে। ও আচ্ছা, ওইখান থেকে। আর এটা কি পাইলোরিক স্ফিংক্টার? পাইলোরিক স্ফিংক্টার নিচে আছে, ইলোকোরিক স্ফিংক্টার। ওকে, তারপরে দেখো এখানে, তাই অ্যাসিডকে প্রশমিত করার জন্য, তাহলে এখানে কী হতে পারে, যে অতিরিক্ত পরিমাণে যদি HCl নিঃসরিত হয়। আবার বলছিলাম যে অনিয়মিত খাবার খাওয়ার কারণে, যে যখন আমরা রুটিন ছিল খাবার খাওয়ার, আমরা খাইলাম না, তখন HCl নিঃসরিত হতে পারে।
আমাদের রেগুলার যদি এটা করে থাকে তাহলে দেখা যাবে যে এক পর্যায়ে আমাদের কী হতে পারে বলতো, পাকস্থলীর প্রাচীর ক্ষত হতে পারে, সেক্ষেত্রে আলসার হবে। ওকে, আমরা এক্ষেত্রে কী দিতে পারি, অ্যান্টাসিড ওষুধ খেতে বলতে পারি। এটা কী করবে বলতো, অ্যান্টাসিড এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে এর মধ্যে, তো এটা হলো ক্ষার জাতীয় পদার্থ যেটা এসিলের সাথে বিক্রিয়া করে কী করবে, অ্যাসিডিটি কমাই দিবে, প্রশমন করে দিবে, ঠিক আছে। এটা ক্ষয় থেকে আর একটা বলছিলাম যেটা আমরা বলি প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে থাকি। প্রোটন পাম্প ইনহিবিটর বলতে, প্রোটন বলতে অ্যাসিডকে বোঝানো হয়, অ্যাসিড মেনলি কী দেয়, প্রোটন দেয়। আমি একটু পরে একটা থিওরি বলবো। প্রোটন বলতে H+, ঠিক আছে, H+ দেবে। এটা প্রোটন বলতে H+কে কেন প্রোটন বলা হয়, কারণ ওটা তো কোনো ইলেকট্রন নেই। হ্যাঁ, এটার মধ্যে কোনো ইলেকট্রন নেই, শুধুমাত্র কি আছে, প্রোটন। নিউট্রন আছে না, জিরো তো এজন প্রোটন বলতে H+কে বোঝায়। আচ্ছা, এখানে একটা কথা, এখানে আপনার হচ্ছে অ্যান্টাসিডে তো ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড রাখলে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড রাখলে হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রাখলে। শোনো, দুইটা দিছে, দুইটা একত্র কমেন্ট করে দেওয়া হয় যাতে দুইটা ভালো কাজ করে। নিজস্ব কমেন্ট, তুমি এটা অন্যভাবে তৈরি করে একটা খার হইলেই তো ওইটাই হচ্ছে আপনার প্রশমিত করতে হ্যাঁ, দুইটাই থাকে, কমেন্টই থাকে। ডাক্তার এখন যারা ফার্মাসিস্ট তারা ভালো বোঝে, দুইটা দিয়েই কমেন্টে তৈরি করা হয়েছে, করা হয়। তো এখন এগুলো তো চলে না, বুঝছো, অ্যান্টিসেপ্টিক ওভাবে দেওয়া হয় না, সরকারের সুযোগে দেওয়া হয়। মিলি প্রোটন পাম্প আমরা কী করি, আমরা বের হতে দিব না, আমরা অ্যাসিডকে নিঃসরণই কমাই দিব, তাহলে প্রশমন করার দরকার আছে। এই জন্য করা হয় যে এখন প্রোটন পাম্প ইনহিবিটর বেশি ইউজ করা হয়, মানে যে ওমিপ্রাজল খাও, ইসোমিপ্রাজল খাও। তখন আবার ওইটা আবার এমন হতে পারে না যদি বন্ধ হয়ে যায়, একবার বন্ধ হয় না তো, কমাই দিবে। হ্যাঁ, কমে আসে যদি, অত দরকার নাই তো। এই জন্য এটা আবার তোমাকে যে আমরা যে মানে ডাক্তার তো ওষুধটা দিবে, এই জন্য নির্দিষ্ট ডোজ থাকতে হয়। তুমি সারাদিন খাইতে থাকলে তাহলে কী হবে, তোমার ওই অ্যাসিডেরটা কী হবে, মানে এটা মানে অ্যাসিড ক্ষরণটা কমে যাবে। কমে গেলে কী হবে, প্রোটিন তোমার ভালো করে পরিপাক হবে না। প্রোটিন যদি তোমার ভালো করে পরিপাক না হয়, অনেক কিছু সমস্যা হয়ে যাবে। তাহলে তোমার কি ম্যাল নিউট্রিশন হতে পারে, বা নিউট্রিশন কমে যাবে, ঠিক আছে। আবার এখানে একটা ব্যাপার যে এই যে HCl আছে যেটা, এটা আবার আয়রন অ্যাবজর্বেশনে হেল্প করে, অ্যাবজর্পশনে আয়রন শোষণ করে। দেহের মধ্যে আয়রনের দরকার আছে না, আয়রন কি করে আবার HCl কিভাবে শোষণ করে, এটা শোষণ করতে হেল্প করে, আচ্ছা, ফ্যাসিলিটেট করে। এখন এই আয়রন আবার কি করে, হিমোগ্লোবিন তৈরি করে। এখন কথা হলো, যা কারো দেহে যদি আয়রনের ঘাটতি হয়ে যায় তাহলে অ্যানিমিয়া ডেভেলপমেন্ট করবে, রক্ত স্বল্পতা দেখা যাবে, রক্ত অল্পতা দেখা যাবে। তো এইভাবে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এই জন্য একটা ডোজ মেনটেন করতে হয়, যে আমার মন চাইলো আমি সারাদিন গ্যাসের ট্যাবলেট খেলাম, এটা আবার অনেক ঝামেলা হয়ে যাবে। এই জন্য তো ডাক্তার দেখে ওষুধ খেতে হবে। তারপর দাঁতের সমস্যা যদি বলি, দাঁতের যত্নে দাঁতেরও একটা নিজস্ব পরিমাণে পিঁয়াজ আছে। কখনো মিষ্টি জাতীয় খাবার খেলে মুখ পরিষ্কার না করলে কিছুক্ষণ পর মুখে টক টক অনুভব হয়। আসলে এখানে যেটা আমাদের কী হয় বলতো, আসলে মুখের ভেতরে অনেক ব্যাকটেরিয়া থাকে যে আমাদের খাবার খাওয়ার পর বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি করে, তাই না। মানে গাজন পরীক্ষা কী তৈরি হয় বলতো, অ্যাসিড, জৈব অ্যাসিড না ইথানল অ্যাসিড তৈরি হয় না। তো এরকম বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হয়ে থাকে, তাই টক স্বাদ অনুভব হয়। আমরা একটু আগে পড়ে আসলাম যে স্বাদ কি টক। এতে অ্যাসিড দাঁতের এনামেলকে কী করবে, ক্যালসিয়াম যোগ মানে ক্ষয় করে। টুথপেস্টে থাকা কেন ক্ষয় করে বলতো, দাঁতের এনামেল দাঁতের মধ্যে কী দ্বারা তৈরি বলতো, ক্যালসিয়াম দ্বারা তৈরি, এটা ক্ষারীয়, তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্ষয় হয়ে যাবে। ক্ষারীয় পদার্থ এবং অ্যাসিডকে প্রশমিত করে ফলে দাঁতের এনামেল রক্ষা করে। কিছু ক্ষেত্রে যদি বলি, গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন যেমন কি এগুলা শুষে নেয় না, এগুলা কি বলতো ক্ষারীয় একটা ভাব ছিল না, তো যখন এগুলা যাবে তখন মাটির পিএইচটা কমে আসবে না, মানে ক্ষারগুলা চলে যাচ্ছে, থাকতেছে কি অ্যাসিড, তাহলে মাটি কি করবে, অ্যাসিডিক পরিবেশ আসবে, অ্যাসিডিক ডেভেলপমেন্ট করবে, তখন কি মাটি অম্লীয় হয়ে যায়। মাটির উর্বরতা তখন কি হবে, হ্রাস পাবে। মাটির উর্বরতা বৃদ্ধি করতে তখন কি করা হয়, চুন ব্যবহার করা হয়। চুনের রাসায়নিক নাম কি বলতো, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো জানি। চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। লবণ কি বলতো, হ্যাঁ, লবণ হলো অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যে দ্রব্যটা তৈরি হয়ে থাকে, যার একটি ধাতব অংশ আসে ক্ষার থেকে, এবং ধাতব অংশটা আসে কই থেকে, ক্ষারীয় অংশ, আয়নটা অর্থাৎ ধাতব আয়নটা আসে ক্ষার থেকে, আর অ্যানায়নটা যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসিড থেকে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রশমন বিক্রিয়া অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। লবণের ধনাত্মক অংশ কই থেকে আসবে, ক্ষার থেকে, আর ঋণাত্মক অংশ কই থেকে আসবে, অম্লীয় থেকে আসবে, আর ঋণাত্মক অংশ কি আসবে, অম্ল থেকে। তাই লবণের ঋণাত্মক আয়নকে অম্লীয়মূলক বলা হয়ে থাকে।
অ্যাসিড রেডিকাল বলা হয় থাকে। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ হয়, এগুলো বলছিলাম তোমাকে। হ্যাঁ। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হলে এটা নিরপেক্ষ হবে। ওকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ইত্যাদি নিরপেক্ষ। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে কী হবে, তাহলে যার তীব্র তারের মধ্যেই হবে। ওকে, এগুলো বুঝলাম, এগুলো তো জানো বুঝছি। এখন দেখো অ্যাসিড বৃষ্টি, এটা অনেক পড়ছো আগে না। তারপর যদি বলি যে অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। বিশুদ্ধ পানিতে বায়ুতে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড থাকে। প্রাণীর শ্বাসক্রিয়ার সময় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। আবার যে বজ্রপাত যেখানে হয় ওই স্থানে বায়ুর তাপমাত্রা অনেক বেড়ে যায়, 3,000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তখন সেই পরিবেশে এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে কিন্তু অনেক তাপমাত্রার প্রয়োজন হয়, 3,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। নাইট্রিক অক্সাইড আবার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যেটা আবার পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, ও আচ্ছা, এই জন্য এখানে অক্সিজেন ছিল। হ্যাঁ, তাহলে এগুলো আবার পড়লা একটু। তাহলে দেখো বৃষ্টির পানির পিএইচ 5 থেকে কত হয়, 6-এর মধ্যে হয়। অতিরিক্ত যদি অ্যাসিডিক হয় সেক্ষেত্রে আবার দেখো আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হয়। কিন্তু মনুষ্য সৃষ্টি কিছু কারণ, যেমন বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহন থেকে, বিদ্যুৎ ক্ষেত্র থেকে, কলকারখানা থেকে, ইটের ভাটা থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়, যেটা কি করে আমাদের তাহলে অ্যাসিড বৃষ্টি তৈরি করবে, আমাদের বৃষ্টির পিএইচটা আরও কমিয়ে দিবে, বাতাসে চলে আসে এবং বৃষ্টির পানিতে মিশিয়ে কী করবে, অ্যাসিডিক করে, যে বাইকরণ তৈরি করে আর ওখানে বায়ুগুলো করবে এই যে ইটের ভাটা থেকে। তাহলে বৃষ্টির পানিটাকে আরও অ্যাসিডিক করে, ফলে কী হবে, আমাদের মাটির উর্বরতা নষ্ট হবে। এগুলো জানো যে বলছে যে বৃষ্টির পানির পিএইচ যদি 4-এর কম, 4 বা তার কম হয়ে গেলে তাহলে বৃষ্টিকে কী বলা হয়, অ্যাসিড বৃষ্টি বলা হয়। এটা একটু সময়টা মনে রাখবা। এর ফলে পিএইচ কী হবে, কমে যাবে, ফলে কী হবে, আমাদের জমির উর্বরতা নষ্ট হবে, ফলে ফসলে অনেক ক্ষতি হয়। এগুলো একটু বললাম। ওয়াটার যদি বলি, পানি কি, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, গোসল করে, এগুলো অনেক কিছু ব্যবহার করে। তাহলে দেখো পানির ক্ষরতা, এইটা একটু বলতে হবে। ক্ষরতা বলতে কি বোঝায় বলো তো? ক্ষরতা হচ্ছে মানে খারি হয়ে গেছে। দেখো পানির উৎস হলো নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্র, অনেকগুলো নদী নালা আছে। ঠিক আছে, তো এখানে যে আমরা সাবান টাবান ব্যবহার করি, এখানে অনেক কিছু ব্যাপার আছে। দেখো বলি যে কী বলে পানি, এসব পানিতে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, কার্বনের বাইকন ইত্যাদি লবণ দ্রবীভূত থাকলে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, এটা মনে রাখতে হবে। যদি এগুলা দ্রবীভূত থাকে তাহলে কি হবে না, সাবানে ফেনা উৎপন্ন হয় না। আমরা দেখি যে পানিতে দেখবা যে সাবান ফেনা বেশি উঠতেছেন, তার মানে পানিটা ক্ষারীয় আছে। এই ধরনের পানিকে আমরা ক্ষার পানি বলি, বুঝছো? তাহলে ক্ষার পানি কাকে বলে এটা মনে রাখতে হবে। যে সকল পানির মধ্যে অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের এই আইনগুলো বিদ্যমান থাকে তাদেরকে ক্ষার পানি বলা হয়। অবশ্য ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়াও আয়রন, ম্যাঙ্গানিজ প্রভৃতি লবণ দ্রবীভূত থাকলেও পানি ক্ষার হতে পারে। ঠিক আছে, ধাতব আইনগুলো। ক্ষার পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন করে না কেন, প্রশ্ন আসতে পারে। কারণ সাবান হলো কি, উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। জৈব অ্যাসিড বোঝো তো নাকি? ওকে, তাহলে দেখো এই যে সোডিয়াম স্টেরাইড যেটা আছে এখানে, ওকে, এখানে কি হচ্ছে বলো তো, সোডিয়াম স্টেরাইড। তো এখানে কি হয়, এখানে সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে একটা জৈব অ্যাসিড মনে করে যেটা ছিল C+H, ওকে। তো এর সাথে মনে করো সোডিয়াম যুক্ত হয়ে মনে করো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে বিক্রিয়া দিলাম, তাই না? এটা কি অ্যাসিড কার বিক্রিয়া হবে না, প্রোটন বিক্রিয়া হয়ে কি হবে, আমাদের এইখানকার হাইড্রোজেন আর এখানকার ওই এস মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। থাকবে কি এটা আর এটা প্লাস, কারণ এইটা কি করবে, লবণ তৈরি করবে না, তাহলে সোডিয়ামটা এটা আসবে, বুঝছো? এই যে জৈব অ্যাসিডটা সোডিয়াম লবণ, নাহলে এটা কি লবণ, এটা কি সাবান হিসাবে ব্যবহার করি আমরা। ঠিক আছে, হলো স্টেরিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এগুলো আমরা পরের অর্ধে শিখবো, শেষের অর্ধে আছে এগুলো। এটি মানে কীভাবে সাবান তৈরি করা হয় এগুলো আছে, সাবান হিসাবে ব্যবহৃত হয়। এই সাবান দিয়ে খড় পানিতে কাপড় কাচা হলে যতক্ষণ পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণ উপস্থিত থাকে ততক্ষণ ফেনা উৎপন্ন হয় না, সাবান ক্ষয়প্রাপ্ত হতে থাকে। কেন বলো তো? কারণ সাবানটা হলো ক্ষারীয় আর লবণটা কি বলো তো,
এখানে দেখো অ্যাসিডিক একটা ভাব আছে, তাই অ্যাসিড আছে না, হ্যাঁ তখন প্রশমিত বলবে। প্রশমন বিক্রিয়া ঘটবে। দেন এটা যখন আমাদের ক্ষারটা শেষ হয়ে যাবে তখন ফেনা তৈরি হবে। ওকে, এটাই হচ্ছে সেগুলো পড়লাম। তাহলে এখানে কি বলছে, তাহলে আবার দেখি একটু। ম্যাগনেসিয়াম বা অন্যান্য ধাতুর লবণ একইরূপ বিক্রিয়া করে। পানির পাইপ বা কলকারখানাতে বয়লারের ভেতরে খড় পানি ব্যবহার করে খড় পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ লবণ পাইপের গায়ে জমা হয় এবং এগুলো পরিষ্কার করতে ব্যবহার করে। মনে করো বিভিন্ন আছে না, পাইপ আছে না, পাইপ লাইনে এখানে বিভিন্ন ক্ষারীয় পদার্থ মানে জমা হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কী করা হয়, এই যে আমরা যখন আমরা যদি এটা ব্যবহার করি, বুঝছো সামানটা, তাহলে ধীরে ধীরে কী হবে, এই যে এগুলো ক্ষয় হয়ে যাবে না, এটাই। পানির সঙ্গে চলে যাবে। তাহলে এটা মনে হলো পানির মধ্যে যে ধর্মের জন্য পানিতে সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারে না, পানি সেই ধর্মকে পানি কি বলে, খরতা বলে। পানি খরতা দুই প্রকার, একটা হলো অস্থায়ী খরতা, একটা হলো স্থায়ী খরতা। মুক্ত করতে হবে কয় ধরনের, দুই ধরনের, স্থায়ী এবং অস্থায়ী। তার মানে হচ্ছে পানির যত ইয়া হবে, খরচটা কম হবে, তত বেশি ময়লা পরিষ্কার হবে। অস্থায়ী খরতা বলতে কি বলতে, এখানে আইনগুলো মনে রাখতে হবে। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি লবণের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে যে খরতা সৃষ্টি হয় তাকে অস্থায়ী খরতা বলা হয়। পানিতে যদি হালকা একটু অ্যাসিড দিয়ে হচ্ছে কাপড় ধুইছি, ভালো হবে, পানিটাকে অ্যাসিড দিলে তারপর যে ক্ষারগুলো সব হয়ে যাবে, প্রসঙ্গ হয়ে যাবে, কাজ করবে ভালো। দেখো তাহলে খরতা দুই ধরনের, এক স্থায়ী খরতা, একটা হলো অস্থায়ী খরতা। সংখ্যাটা বুঝতে পারবা, পানিতে যখন এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি লবণে বাইকার্বনেট দ্রবীভূত থাকবে এবং খরতা সৃষ্টি করবে, তখন তাকে বলা হবে অস্থায়ী খরিতা। এই পানিকে অস্থায়ী পানি বলা হয়। অস্থায়ী খর পানিকে শুধু উত্তপ্ত করলে কি হবে, অদ্রবণীয় বাইকার্বনেট লবণ উৎপন্ন হয়। আচ্ছা এটা অস্থায়ী বলবে কারণ কি? এই যে আমরা খুব সহজেই তুমি কি করতে পারছো, পৃথক করতে পারতেছো, খালি তাপ দিবা, তাতেই করে এক ধরনের কি হবে, অদ্রবণীয় বাইকার্বনেট লবণ তৈরি হবে, বুঝছো। তলা নিয়ে যাবে, তুমি ছেঁকে নিলা, তাহলে হয়ে গেল, সহজে পৃথক করা যায়, ফলে অস্থায়ী খরতা দূর করা যায়। অস্থায়ী খর পানিতে মৃদু পানিতে পরিণত হয়, মৃদু খর পানিতে পরিণত হয়ে যায়। তার মানে অস্থায়ী খরতা কেন, এখানে সহজে তুমি কি করতে পারতেছো, ক্ষারীয় উপাদানগুলোকে পৃথক করতে পারতেছো। একটু তাপ দিলে আমাদের অদ্রবণীয় বাইকার্বনেট লবণ তৈরি হচ্ছে, ছেঁকে নিলে শেষ, ঠিক আছে। বিক্রিয়াটা একটু মনে রাখলাম। ওকে, তারপর কি দিলাম বলো তো, স্থায়ী খরতা। এখানে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে, স্থায়ী খরতার সৃষ্টি হয় এবং এই স্থায়ী খর পানি বলা হয়, কারণ এখানে ওইভাবে হয় না, এখানে অনেক কেমিক্যাল রিয়াকশন ঘটতে হয়। স্থায়ী খর পানিতে শুধু উত্তপ্ত করলে স্থায়ী খরতা দূর হয় না, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায় অবলম্বন করে স্থায়ী খরতা দূর করা হয়। সাধারণত বদ্ধ জলাশয় যেমন পুকুর, ডোবা ইত্যাদি পানি কি পানি মৃদু হয় আর কি, মৃদুকর হয়। বৃষ্টির পানিও কি মৃদু পানি, মানে মৃদু অ্যাসিডিক হয়। এখানে মৃদু পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর লবণ খুব বেশি পরিমাণ দ্রবীভূত থাকে না। স্থায়ী খর পানি থেকে স্থায়ী খরতা অপসারণ করার জন্য ওই পানিতে মৃদু পানিতে পরিণত হয়। মানে মৃদু মানে কি বলছে, যে স্থায়ী খরতা যেটা আছে সেখানে তুমি যদি অপসারণ করো, সেটা কি হবে, মৃদু পানিতে পরিণত হয়, মানে পুরোপুরিভাবে এটা ক্লিয়ার হবে না। এটা কি বাইরে থেকে দেখে বোঝা যাবে কোনটা অস্থায়ী? বাড়ি থেকে আমরা বুঝবা, এটা দেখা যাবে বিভিন্ন টেস্ট করার মাধ্যমে, যেমন এখানে তুমি সাবান দিয়ে টেস্ট করতে পারো, চালা করতেছে না, তো এটা আসলে বিভিন্ন পরীক্ষা আছে, এটা তো মেইনলি অ্যাকচুয়াল পরীক্ষা না, বিভিন্ন পরীক্ষা আছে এখানে। স্থায়ী খরতা দূরীকরণের পদ্ধতি তাহলে কী হবে, স্থায়ী খর পানির মধ্যে সোডিয়াম কার্বনেট যোগ করলে সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট অধঃক্ষেপণ উৎপন্ন করে, বুঝছো। ফলে পানি থেকে এই আয়নগুলো কী হবে, অপসারিত হয়। এটা মনে রাখতে হবে, আমাদের সোডিয়াম কার্বনেট যুক্ত করতে হবে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ক্যালসিয়ামের লবণ বলি, ম্যাগনেসিয়ামের লবণ বলি, এদের সাথে সোডিয়াম কার্বনেট যুক্ত করলে আমাদের রাসায়নিক বিক্রিয়া করবে, যেখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, ঠিক আছে, বা ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি হবে। এইগুলো তৈরি হওয়ার মাধ্যমে এগুলো অধঃক্ষেপণ তৈরি হবে, দেন আমাদের এটা হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে যে স্থায়ী খরতা দূর করার পদ্ধতি কি, দ্রবণের মধ্যে আমাদের সোডিয়াম কার্বনেট লাগাতে হবে, প্রবেশ করতে হবে। আর অস্থায়ী খরতা দূর করার পদ্ধতি হলো কি, তাপ দিতে হবে। তাহলে এটা আসতে পারে, দ্রবণ দেওয়া আছে যে রহিম দুইটা পানিটা পরীক্ষা করলো, দেখলো একটা দ্রবণের মধ্যে এই যৌগ আছে আর একটা দ্রবণের মধ্যে এই যৌগ আছে, তার কি হয়েছে, পানি দুইটা ক্ষারীয়, এই ক্ষারতা দূর করার জন্য কোনটির জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে ব্যাখ্যা করো। পানি দূষণ এবং
পানি দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণ। ওকে, এখানে কিছু আমাদের কোড নাম জানতে হবে, শিখতে হবে, যেগুলো আমাদের মুখস্থ করতে হবে আর কি, পূর্ণগুলো জানতে হবে, ইগুলো জানতে হবে আর কি, বিষয়গুলো কী আর কি, এগুলো ইন্টারে আছে, ডিটেলস আছে, এগুলো করতে পারবা। তোমাদের ক্লাসে আপাতত না এগুলো, কি সেটা দেখো নিশ্চয়ই দেখবা যে পানি দূষণ। পানি দূষণ বলতে কী বোঝায় তা আমরা জানি, এগুলো ছোটো ক্লাস থেকে পড়ে আসছে, ক্লাস 3 থেকে পড়ে আসতেছে। উদ্ভিদ প্রাণীর বিভিন্ন কী হবে, বেশিরভাগই কী বলতো, উদ্ভিদ ও প্রাণীর দেহের বেশিরভাগই পানি, প্রোটোপ্লাজমের বেশিরভাগই আমরা জানি পানি। 70%। তাহলে তাই প্রতিটি জীবের জন্য প্রচুর পানি, বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, কিন্তু পানি নানাভাবে দূষিত হচ্ছে, যেমন এগুলো অনেক কিছু মলমূত্র জমা হয়, পানি দূষিত হচ্ছে, বিভিন্নভাবে এই পানিগুলো দূষিত হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে কিছু ভারী ধাতু থাকতে পারে, যেমন লেড, ক্যাডমিয়াম, মার্কার, এগুলো থাকতে পারে। ভারী ধাতুগুলো মানুষের শরীরে ক্যান্সারের মতো কঠিন রোগের সৃষ্টি করতে পারে। ওকে, এগুলো বিভিন্নভাবে দূষিত হতে পারে, এগুলো না বলে জানি আমরা দূষণ নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই যে বর্জ্যগুলো আমাদের উপযুক্ত পরিবেশে রাখতে হবে, এগুলো কী করতে হবে, ধ্বংস করে দিতে হবে। এগুলা পানি ড্রেনে ফালানো যাবে না, যাতে করে আমাদের এগুলো খালগুলোদের মধ্যে মিশে যায়, দূষিত করে, ঠিক আছে। এগুলো আমাদের করতে হবে, এগুলো পরীক্ষা আসবে না, সো যদি আসে গণবার দিতে পারে, এগুলো সহজ হিসাবে গণ্য হবে, লিখতে পারবা, রিডিং দিতে পারবা। দেখো, বিশুদ্ধ পানির বিশুদ্ধতা পরীক্ষা বা বিশুদ্ধীকরণ বিভিন্ন মানদণ্ড আছে। কী কী আছে দেখো, বিশুদ্ধতা পরীক্ষা, বর্ণ এবং গন্ধ পর্যবেক্ষণ। বিশুদ্ধ পানি একটা সংজ্ঞা ছিল, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, তাই না? পানিকে আমরা কী বলি, বিশুদ্ধ পানি বলি না। তাহলে কী হবে, বিশুদ্ধ পানি কোনো বর্ণ থাকে? বিশুদ্ধ পানি হলো বর্ণহীন, গন্ধহীন, স্বচ্ছ তরল এবং স্বাধীন। এতে সামান্য পরিমাণ খনিজ লবণ দ্রবীত থাকে। তবে কোনো কোনো খনিজ লবণ পানিতে অধিক পরিমাণ দ্রবীত থাকলে পানি কী হতে পারে, দূষিত হতে পারে কিনা। এই যে তোরা দেখলাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো বেশি পরিমাণে থাকে ক্ষারীয় হয়ে যায়, খরো পানি বলি, এটা দূষিত না? অবশ্যই দূষিত। কোনো পানিতে গন্ধ পাওয়া গেলে সেটা ঘোলাটে দেখা গেলে সেটা কী হবে, অথবা ফিল্টার পেপারে ছাঁকা হলে তলানি পাওয়া গেলে সেটা কী হবে, দূষিত। ওকে, আচ্ছা, এখানে একটা কথা, ফিল্টার যখন আমরা পানিগুলো করি তখন আয়নগুলো আলাদা করে না? পানি আলাদা করবে কেন? ফিল্টার কি এমন ফিল্টার? এটা পানি তো আল্লাহ, কীভাবে পানি, একটা পানি মনে কি ছোটো জিনিস, বড় জিনিস? এটা খুবই আনুবেক্ষিক জিনিস, এটাকে কেমনি করবে? আমরা শুধুমাত্র এর মধ্যে যেগুলো ময়লাগুলো আছে এগুলোকে সাকে দিই, পানি তো পানি চলবে, ফিল্টার দিয়ে যোগ্য ভাঙবা। দেখো, পানির তাপমাত্রা, গ্রীষ্মকালে পানির তাপমাত্রা কত হয় বলতো, যে অনেক বেড়ে যায়। আচ্ছা, এই যে পুকুরের পানিগুলো যে অনেক সময় দেখি যে মাছের পানিগুলো একদম সবুজ দেখা যায়, ওটা কি মানে সবুজ তো নিরপেক্ষ কালার? শোনো, পানির রং সবুজ আমরা দেখি, আমরা পানির রং কালার যেটা, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। এটা হলো সূর্যের আলোর উপর ডিপেন্ড করতে পারে, আর এটা হলো সমুদ্রে মানে পানির তলদেশে কী আছে, শ্যাওলা টলা আছে কিনা। হ্যাঁ, এমনিতে তো পানি করে, ওই যে টিয়া দিয়ে কিছু দিয়ে একদম পানি কালার সবুজ করে না? ও কালার, ওটা তো অনেক ব্যাপার, কালার দিয়ে তো করতেই পারে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে কালার করতে পারে, নর্মাল ন্যাচারাল কালার কথা বলতেছি, এটা বিভিন্ন কিছু ডিপেন্ড করতে পারে, ঠিক আছে। ওই অবস্থানে আলোর প্রভাব, ঠিক আছে, সমুদ্র মানে পানির তলদেশে বস্তুর উপস্থিতি কী আছে তার উপর ডিপেন্ড করবে। মাটিটা কি, ওটা দশ মাটি, এঁটেল মাটি না বালু মাটি, বা ওখানে কোনো শ্যাওলা আছে, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে, কিছু ডিপেন্ড করবে। এবং পানিতে মিশ্রিত উপাদানের উপর ডিপেন্ড করবে, লবণের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে যদি পানি যদি বেশি হয় সেটা কী হয় বলো তো, আমরা তাপ দূষণ বলে থাকি, ঠিক আছে। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ঠান্ডা করার পানি বা বয়লারের পানি সরাসরি জলাশয়ে মুক্ত করা হলে পানির তাপ দূষণ হয়। কারণ এখানে আমরা উত্তপ্ত পানি যদি পানিতে দিই তাহলে এটা দূষণ ঘটতে পারে। এখানে কি সাধারণ পানি ইউজ করা হবে? কারণ সাধারণ পানি তো কোথায়, তাপ শোষণ ক্ষমতা কম না? কোথায় বয়লারের পানি এগুলো বসে কি হচ্ছে যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য, ধরেন হচ্ছে ওটা বলে নাই, যন্ত্রপাতি তুমি ঠান্ডা করলা নরমাল পানি দিই, একটা উত্তপ্ত যন্ত্রপাতি তুমি ঠান্ডা করলা, তাহলে পানিটা গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। ওই পানি তুমি যদি আবার তোমার পুকুরে ফেলো, আর পুকুরে পানি গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। তাহলে কি হবে, আমাদের তাপ দূষণ হয়ে যাবে। কিন্তু কলকারখানায় তো দেখছিলাম হচ্ছে ভারী পানি নিয়ে ইউজ করে। ভারী বলতো এই যে ডিটো, হ্যাঁ, তো ওইটা যদি পানিতে ফেলে তো ওইটা তো হয় দূষণ। কি এই সাধারণ পানিতে তো ওটা হবে না, ওটা তো মানে আলাদা হলো না, তখন তো এই পানি তাপমাত্রা দূষণে কি করবে? তাপ দূষণ না, শোনো, ডিটুও পানির মধ্যে যদি শোনো, তাপ দূষণটা কিছু কখন বলা হচ্ছে বলো তো, উত্তপ্ত পানি যখন আমি সরাসরি ফেলতেছি, আচ্ছা সেটা কি আমরা বলছি, বুঝছো? তাপ বসবো, তাপ থাকতে হবে, এটাই।
তারপর কি করতে হবে, থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা নির্ণয় করে পানির তাপ দূষণ শনাক্ত করা যায়। ধরেন এমনি দিনে অনেক সময় হইতে পারে না, এই যে গ্রীষ্মকালে হ্যাঁ হতে পারে, তাপ দূষণ তো হয়, হতে পারে। অবশ্যই হয়। দেখা যায় দেখবে যে আমাদের এলাকায় কিছুদিন আগে, মানে ছোটোবেলা দেখতাম অনেক, কিছুদিন আগে দেখলাম যে একটা মানে আমাদের এখানে তো এই দিঘি না, মানে নদীতে মনে করো বালু চরে বিল পড়ে, কি পরে বিল বোঝো, আচ্ছা হ্যাঁ পুকুরের মতো পড়ে, অনেক বড় জায়গা বুঝলে, ওখানে মাছ টাছ থাকে, অনেক মারতে পারে। কিছুদিন আগে শুনলাম আমাদের এলাকায় এরকম একটা বিলে একদম মাছ মরে, একদম বড় বড় মাছ মরে ভেসে আছে একদম নদীর মধ্যে দিচ্ছে, হয়তো কেউ বিষ টিষ দিচ্ছে হয়তো না, দেখো না। এর আগে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখছি গ্রীষ্মকালের মধ্যে এই যে পানি যখন বিভিন্ন জায়গায় মাছ মরে একদম ভেসে ওঠে একদম, বুঝছো, অত্যধিক তাপে বদ্ধ জলাশয় আর কি, এরকম হয় তাপ বেশি। আগে অনেক মাছ ছিল বুঝছো নদীতে, অনেক এমনি মাছ, বৃষ্টির সময় তো পাওয়া যেত মাছ, আমি ছোটবেলায় দেখছি মাছ ধরা দিই, কিন্তু এখন তার অনেক, এখন মাছের পরিমাণ কমে গেছে। পানির পিএইচ মান তার যদি 4.5 থেকে কম এবং 9.5 থেকে বেশি হয় হলে জীবের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। পিএইচ পেপার বা পিএইচ মিটার দিয়ে পানির পিএইচ নির্ণয় করা হয়। এই যে এগুলো মনে রাখতে হবে। বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। বিওডি বাংলা অর্থ হলো যে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় উক্ত পানির বিওডি বলে। সবাই বুঝতে কি আমি বলি, এমন কথা হলো 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে, বিভিন্ন ধরনের জৈব দূষক থাকতে পারে পানির মধ্যে, থাকতে পারে কিনা, ওইগুলোকে যদি তুমি মনে করো পচনযোগ্য জৈব দূষক, এটা ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে গেলে আমরা কি করতে হবে, অক্সিজেন লাগে কিনা বলো তো, গাজন করতে অক্সিজেন লাগে। তো এই অক্সিজেন যতটুকু প্রয়োজন হয় তাকে ওই পানির বিওডি বলে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বুঝছো। তাহলে এটা কি ব্যাকটেরিয়া দিয়ে ভাঙতে যে পরিমাণে অক্সিজেন লাগে তাকে বলা হয় বিওডি। কোনো পানির বিওডির মান যত বেশি হয় সে পানি তত বেশি দূষিত, বুঝছো বিষয়টা। তার মানে যে মনে করো যে কোনো একটা জায়গায় মনে করো 200 আছে, মনে করো 300 গ্রাম 1 লিটারের মধ্যে থাকবে না, 300 গ্রাম দূষক আছে। আচ্ছা 300 গ্রাম দূষক মনে করো, এটাকে যদি মনে করো ধ্বংস করতে ব্যাকটেরিয়ার অক্সিজেন লাগে কত গ্রাম, মনে করো 50 ml ধরলাম, ওকে। তার মানে আমাদের বিওডির মান কত মনে করো 50 ml। আমি দেখতেছি আরেকটা পানির বিওডির মান দেখতেছি হলো 60 ml। তার মানে কি বোঝা যাচ্ছে, 50 ml এর জন্য দূষক আছে হলো কত 300, তার 60 এর জন্য অবশ্যই কি আছে, বেশি আছে, 300 প্লাস আছে কিনা। তার মানে এই পানিটা দূষিত নাকি ওই পানিটা দূষিত, বেশি দূষিত কোনটা, এইটা। তাহলে এটাই কথা। তাহলে আমরা এই যে বিওডির মান দেখে আমরা কি বলতে পারি বলো তো, কোনো পানির বিওডির মান যত বেশি হবে সেটা কি হবে, তত বেশি দূষিত, অর্থাৎ সেই পানিকে বিশুদ্ধ করতে অক্সিজেনের পরিমাণ বেশি লাগে। সিওডিটা কি, মানে এটা কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। অর্থাৎ সিওডি অর্থ হলো কি, রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত জৈব বা অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে বলা হয় সিওডি। কোনো পানির সিওডির মান যত বেশি হবে সেই পানি তত দূষিত। অক্সিজেন যে প্রয়োজন হয়, অক্সিজেনটা কি বায়ু থেকে নেয় নাকি না, পানি থেকে থাকে দরকার, যেমন সিওডি তাহলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এখানে বিওডি মানে শুধুমাত্র বায়োলজিক্যাল জৈব জিনিসটাকে ধ্বংস করতে যে পরিমাণে কি লাগে, অক্সিজেন লাগে। তো এই বিওডি কিন্তু এখানে আমাদের কেমিক্যালটা কিন্তু হিসাবযোগ্য হয়নি। তাহলে এখানে শুধু আমরা দুইটার মধ্যে মানে কেমিক্যাল প্লাস বায়োলজিক্যাল, এইটা বায়োলজিক্যাল হিসাব করছি আমরা কত লাগছিল ওখানে 300, কেমিক্যালটা কিন্তু হিসাব করলাম না। তাহলে কেমিক্যালটাও যদি আমরা ধ্বংস করতে চাই তাহলে এখানেও তো আর অক্সিজেন লাগবে নাকি, লাগলো মনে করো 100, তাহলে টোটাল হলো কত 400। তাহলে এইটা ছিল কিন্তু শুধু বিওডি, এটা কি বলতো দুটো মিলে সিওডি, তাই না, দুইটা মিলে সিওডি মানে হ্যাঁ বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুইটাই, মানে বায়োলজিক্যাল বলতে জৈব এবং অজৈব দুইটা একত্রে বিশুদ্ধ করার প্রক্রিয়াটা হলো কি কেমিক্যাল। অর্থাৎ কেমিক্যাল দিয়ে দুইটাই করা যায় বিশুদ্ধ, আর বায়োলজিক্যাল শুধু ব্যাকটেরিয়া দিয়ে জৈবটাকে ধ্বংস করা যায়। ব্যাকটেরিয়া দিয়ে অজৈব যে উপাদানগুলো আছে সেগুলো কি করা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। তাহলে যেগুলো মনে করো আমরা দুইটাই যেটাতে ভাঙবো সেটা হলো কেমিক্যাল, অর্থাৎ কেমিক্যাল কিছু সাবস্টেন্স দিয়ে আমরা বিশুদ্ধ করে দিচ্ছি। তাহলে যখন কেমিক্যাল দিচ্ছি তখন আমাদের একই সাথে বায়োলজিক্যালটা হচ্ছে কেমিক্যালটা হচ্ছে বিওডি প্লাস সিওডি,
মানে সিওডি বলতে দুইটা ইনক্লুড। তো মনে করো এটা বিওডি আর অজৈবটাকে আমরা বলতেছি কি বলবো, মনে করো এওডি যদি বললাম, নাম দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এওডি প্লাস বিওডি মিলে কি বলতো মানে জৈব অজৈব সিওডি। দুটাকে ধ্বংস করে হ্যাঁ, এটা। আর ওটা তাহলে কি আমি অজৈব? যেটা এখন বলতে চাচ্ছিলাম, তাহলে এখন সিওডি আর বিওডির মধ্যে বড় কোনটা বলো তো? কেমিক্যাল COD অক্সিজেন ডিমান্ড আর বায়োলজিক্যাল বড়। সিওডি বড়। কারণ এখানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের সাথে অজৈব মানে জৈব যৌগকে অজৈব দুইটাই করে। হ্যাঁ মানে মুক্ত করার জন্য যে অক্সিজেন লাগে সেটাও সাথে যুক্ত হচ্ছে, এটাই বোঝাতে পারছি। তোমাদের বই না এগুলো ইন্টারে আছে যে কোনটা বেশি। তাহলে এটা বললো যে পানির সিওডির মান যত তাহলে বেশি হবে তত কি হবে, দূষিত। বেশি হওয়া মানে কি, দূষিত কত বেশি আছে তাকে নিষ্কৃত করতে গেলে বেশি পরিমাণ অক্সিজেন লাগছে, এটাই। বিওডি এবং সিওডি উভয় পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোনো পানির সিওডির মান বিওডি অপেক্ষা কি হয়, অবশ্যই বেশি হয়। বেশি হয়। কেননা পানিতে উপস্থিত শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের হলো কি বিওডি। অপরদিকে জৈব অজৈব দুটাকে অণুজীব দ্বারা পছন্দ হোক বা না হোক রাসায়নিকভাবে সম্পূর্ণ জারিত করে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বলে সিওডি। পরীক্ষা আসতে পারে কোনো পানির বিওডির থেকে সিওডির মান বেশি, ব্যাখ্যা করে আসতে পারে, তখন এটা বলুন। পানির বিশুদ্ধকরণ অনেকগুলো পদ্ধতি আছে। ক্লোরিনেশন, ঠিক আছে, ব্লিচিং পাউডার দিয়ে করা হয়ে থাকে, ঠিক আছে। আবার ফুটানো আছে, থিতানো আছে, এগুলো একটা দেখবা। ফুটানো কত মিনিট ফুটাতে হবে, ঠিক আছে, এগুলো দেখবা। থিতানোর সময় কী ব্যবহার করে, ফিটকারি ব্যবহার করি, ফিটকারির সংকেতটা মস্ত লাগতো, রাখবে একদম, পরীক্ষা আমি দিব, এটা পরীক্ষা আসে, ফিটকির সংকেত, বুঝছো, এটা মস্ত করতে হবে। এখানে 24 অণু পানি আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। কত অণু ক্লাস পানি থাকে ফিটকিরিতে, 24 অণু। এটা ওই যে ইয়াতে নাপিতের দোকানে দেখছিলাম না? হ্যাঁ এই যে বরফের মতো যেটা। হ্যাঁ, এটা পড়বা তাহলে। ছাকন এগুলো একটু পড়বা, কাকে বলা হয়, এগুলো শেষ। তো আমি এখন তোমাকে একটু বলি, তো আমরা এখন একটা দেখবো যে এই যে অ্যাসিড আর ক্ষার বলতেছি আমরা, অ্যাসিড আর ক্ষার করে একটা যৌগ অ্যাসিড না ক্ষার সেটা ডিপেন্ড করে মতবাদের উপরে, ঠিক আছে। অনেকগুলো মতবাদের উপর ভিত্তি করে আমরা অ্যাসিড বা ক্ষার বলতে থাকি। 3টা মতবাদ আছে। এক নম্বর কি বলতো, আরহেনিয়াসের মতবাদ। দুই নম্বর হলো ডোর স্টেট লাউডি মতবাদ। 3 নম্বর হলো লুইস মতবাদ। মোটা থেকে 3টা আমাদের মতবাদ আছে, বুঝছো। আরহেনিয়াসের মতবাদটা কি, যেটা আমরা নর্মালি জানি, যে আমরা জানি একটা ক্ষার কি করে, জলীয় দ্রবণে ওএস আয়ন বাড়বে। হ্যাঁ, তাহলে ক্ষার কি করবে, জলীয় দ্রবণে ওএইচ দিবে আর এসিড দিবে কি H+। তাহলে এইটাই বলবো, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ দিবে সেটা কি হবে, অ্যাসিড, আর OH- দিলে কি হবে, ক্ষার। এটা তাদেরকে বলা হয় ক্ষার বলা হয়। তাহলে অ্যাসিড হতে গেলে কি থাকতে হবে, তাকে জলীয় দ্রবণে H+ দিতে হবে, ক্ষার হতে হলে তাকে কি দিতে হবে, OH+। তাহলে এখানে কিন্তু জলীয় দ্রবণের বিষয়টা আছে, ঠিক আছে। তাহলে এখানে 2টা বিষয় ইনক্লুড করতে হয়। যে সকল যৌগ পানিতে দ্রবীত হয় না তাহলে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে পড়বে না, পড়বে না। কিন্তু আমরা কি জানি সকল অ্যাসিড আর ক্ষার কি পানিতে দ্রবীত হবে, না। হয়। অ্যালুমিনিয়াম এটা পানিতে দ্রবীত হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না, হবে না তো। তাহলে কি এগুলো কি অ্যাসিড ক্ষারের মধ্যে পড়বে না, পড়ে। পদক্ষেপ হিসেবে নিচ্ছে। আচ্ছা, এবার অ্যামোনিয়া এটা কি, একটা কি বলো তো, গ্যাস না, এটা কি বলে আমরা, ক্ষার হিসাবে না, হ্যাঁ, অ্যামোনিয়া ক্ষার কি না, হ্যাঁ। অ্যাসিড। ক্ষার তো এটা কি OH দিবে না, জলীয় দ্রবণে, না, তাহলে এ কি আরহেনিয়াসের মতামত হিসাবে এরা কি ক্ষার। না। তাহলে আরহেনিয়াসের মতামত হিসাবে কোনো একটা যৌগ ক্ষার হতে গেলে তার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, হাইড্রোজেন। অ্যাসিড হতে গেলে তাকে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, এবং সেই হাইড্রোজেন জলীয় দ্রবণে হাইড্রোজেন H+ দিতে হবে। ক্ষার হতে গেলে তার মধ্যে অবশ্যই OH থাকতে হবে এবং জলীয় দ্রবণ সেটা দিতে হবে, অর্থাৎ জলীয় দ্রবণে বিয়োজন হতে হবে। তাহলে যারা হবে না তারা কি অ্যাসিড ক্ষার হবে না, এর মতামত বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা, যেমন প্রচণ্ড সক্রিয় ধাতুগুলো যেরকম আমরা ইয়ার ক্ষেত্রে দেখছি যৌগ গঠনের সময় ঠাস করে ইলেকট্রন দিয়ে দেয়, কিন্তু এইখানে হচ্ছে ধরেন
ইয়ার ক্ষারের ক্ষেত্রে এরকম হওয়ার কথা না, মানে যেগুলো আর কি বেশি সক্রিয় ক্ষারের হচ্ছে ধাতুর ক্ষারগুলা, এগুলো হচ্ছে ওএইচ আয়ন বেশি দেওয়ার কথা না। কিন্তু ধরেন আপনার হচ্ছে যেগুলো আকার পরম ম্যাগনেসিয়ামের, ওটা তো একটাই হচ্ছে 2টা করে ওএইচ রাখতেছে সাথে, ওইটা তো বেশি দিতেছে সক্রিয়গুলো হচ্ছে। ধরেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা বললাম যে একটার জন্য একটা করেই থাকে না। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা তো হচ্ছে 2টা করে ওএইচ থাকতেছে, তার মানে এইটাই হচ্ছে জলীয় দ্রবণ বেশি ওএইচ অক্সাইড দিতেছে না। দেওয়া উচিত বলতেছো? দিচ্ছেই তো, ওইটাই তো কে বলছে? ওইরকমই তো মনে হচ্ছে, কারণ একটার সাথে 2টা করে আছে। শোনো, এক মোলের সঙ্গে এখানে একটা বিষয় যদি তোমাকে বলি আমি, সেটা যদি বলি যে এখানে একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে না, বিয়োজন হবে কি হবে না, অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। তার সাইজের উপর ডিপেন্ড করবে, তার চার্জের উপর ডিপেন্ড করবে। যার চার্জ বেশি, যার চার্জ বেশি, সে যখন চার্জ বেশি বলতে হাত বেশি মনে করো, একজন 3টা হাত দিয়ে যুক্ত আছে, 3জনের সাথে মনে করো, আরেকজন কি আছে একটা করে হাত দিয়ে যুক্ত আছে। কোন হাতটা শক্তিশালী বলো তোমার কাছে মনে হয়? কোন হাতটা চার্জের ভাঙা উচিত বলো তো? অল্প শক্তি দিয়ে ভাঙবে, অর্থাৎ পানি যে পরিমাণ শক্তি দেবে, আমরা জানি এগুলো তো বড় ক্লাসে পড়া, এর মধ্যে এক ধরনের শক্তি থাকে ল্যাটিস এনথালপি বলি আমরা। ল্যাটিস এনথালপি ভাঙতে গেলে একটা ওই যে পানির ওই পরিমাণ শক্তি নাই, মানে পানির অন্তর্গঠনে যে পরিমাণ শক্তি আছে, শোনো, হ্যাঁ, পানির মধ্যে যে শক্তি আছে, পানির মধ্যে একজন কি আছে, শক্তি আছে, ল্যাটিস এনথালপি বলি, শক্তি আছে। এই শক্তি দিয়ে সে, মানে এই শক্তি দিয়ে, তাই এই শক্তির থেকে কম সম্পূর্ণ বন্ধনে সে ভাঙতে পারে। তো এই যৌগমূলের মধ্যে ল্যাটিস শক্তির একটা ব্যাপার আছে, বন্ড বেশি থাকলে শক্তি বেশি আর কম হয়, শক্তি বেশি হয়। তাহলে এখানে ল্যাটিস শক্তি বেশি, এখানে কম। তাহলে পানি কোনটাকে ভাঙতে পারবে দ্রুত? যার শক্তি কম আছে তাকে না ওটা বেশি? যার কম আছে তাহলে ভাঙবে কে বেশি? অনেক যৌগ আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বলি, এটা ভাঙে না, কারণ এর ল্যাটিস শক্তি অনেক বেশি। এগুলো অনেক বিষয়টা, অনেক জিনিস দিয়ে বোঝা যায়। ল্যাটিস এনথালপি এটা বেশি, এই জন্য পানি কি করতে পারে না, ওটা বিলীন করতে পারে না, এটা একটা বিষয়। আবার পোলার আয়নের একটা পোলারিটি বিষয় একটা বিষয় আছে, পোলার আয়নের একটা বিষয় আছে। পোলারের ক্ষেত্রে আমি কি বলছিলাম বলতো, ধাতুর আকার যত ছোট হবে, ল্যাটিস এনথালপি তাহলে কার থাকবে, আয়নিক যৌগগুলো না? ল্যাটিস এনথালপি কাদের বেশি থাকবে? এটা থাকবে আয়নিক যৌগের অবশ্যই বেশি থাকবে। এবং দেখবা আকার যত আকার কি হবে বলতো, আকার উপরে ডিপেন্ড করবে। আকার যত ছোট হবে, চার্জ যত বেশি হবে, তত মানে ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে, অ্যানায়নের আকার যত বেশি হবে, তত ল্যাটিস এনথালপি বেশি হবে। এবং আমরা জানি এখানে এগুলো বেশি হয় আর কি। তখন কি হয় তার বলো তো, দ্রবণীয়তা কমে যায়। ধাতব যৌগ অধাতব যৌগে, মানে ধাতব যৌগ জৈব, মানে কি বলবো, আয়নিক যৌগ মানে সমযোজী যৌগের দিকে ধাবিত হয়ে যায়, ফলে তার দ্রবণীয়তা কি হবে, কমে যায়। এবং ল্যাটিস এনথালপি দিয়ে বললে ল্যাটিস এনথালপির পরিমাণ বেড়ে যায়, মানে বন্ধন শক্তিটা কি হবে, বেড়ে যাবে। বেড়ে গেলে তখন পানি তাকে ভাঙতে পারে না। তো এটা বললা যেটা, এটা দেখো সোডিয়াম চার্জ 1, তার মানে তার হাত এক হাত দিয়ে কোনো কিছু মানে যদি ধরে থাকে তাকে সহজে ভাঙা যায়। তো এটা, আর এখানে আমার ম্যাগনেসিয়াম বললা, এখানে আছে 2টা ঠিক আছে, বাট এখানে তো ভাঙতে পারবে না সহজে, কারণ এটা বিয়োজন মাত্রা খুবই কম। মানে দেখো এর যদি একটা অণু ভাঙে আমরা পাই কয়টা, 2টা পাই ওইস, আর এর একটা ভাঙলে কয়টা পাবো, একটা। বাট কিন্তু দেখা যায় যদি আমি এটা নিলাম 100টা, এটা নিলাম 100টা, দেখা গেলো এর 100টার মধ্যে 100টা ভেঙে যায়, আর 100টার মধ্যে ভাঙে হলো 5টা। তাহলে এর 5টা ভাঙে হবে কত, 5 গুণন 2, 2 গুণন 5 10টা, আর 100টা ভাঙে কত হলো, 100টাই। বুঝছো? তাহলে কোনটা দিবে হবে, কোনটা বেশি দিবে? এটা একটা পারলে ভাঙলে বেশি পায়, ঠিক আছে, বাট ভাঙে যে কম, এটাই। ওকে, তাহলে এটা বললাম যে ব্রোনস্টেড লাহোরি আমাদের আরএনএস এর মতবাদ আমরা বুঝলাম না। এখন ব্রোনস্টেড লাহোরি মতবাদটা কি? আরএনএস এর মতবাদটা কি বলবেন? যারা জলীয় দ্রবণে H+ দিবে তারা গেছে, হ্যাঁ ওকে। এখন দেবো ব্রোনস্টেড লাহোরি মতবাদ। এটা বলছে যারা দ্রবণে যারা H+ দেয় আর কি, যারা সহজ কথা বলি H+ দিতে পারে তারা হলো অ্যাসিড। এটা কি? ব্রোনস্টেড লাহোরি মতবাদ। ওটা যারা H+ নেয় তারা কি বলতো খায়।
দেখো আমরা যদি ACl বলি, এটা কি করে বলো তো? প্রোটন দেয় কি না? তার মানে এটা কি বলো তো? অ্যাসিড। এটা হলো অ্যাসিড। আবার দেখো এই যে অ্যামোনিয়া, একটু আগে যেটা বললাম, ওখানে আমরা যাকে আমরা ক্ষার বলতে পারলাম না, পারছিলাম? তাহলে এখানে কি করতে পারে? আমরা জানি একটা প্রোটন নেয় কি না? হ্যাঁ না তো। এই যে এখানে প্রোটনটা সে যুক্ত করে কি তৈরি করতে পারে? ও আচ্ছা, ক্ষার এই জন্য তৈরি নিতে পারে না? নিয়ে তৈরি করে, বাট ওটা বাদ দেই আমরা, তো এটাকে বলতেছি না, এটা তো একটা কি হচ্ছে বলো তো? লবণ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে তাহলে এইটা নিজে একটা কি বলতো ক্ষার, কারণ সে একটা প্রোটন নিতে পারে, তার সক্ষমতা আছে। বুঝতে পারছো? এটা বুঝলাম। এখন আসলে পরেরটা লুইস মতবাদ। এটা অনেকবারই বলছি আমি, যে যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অ্যাসিড। ঠিক আছে? ত্যাগ করলে ত্যাগ করতে পারে, করলে না, মানে করতে পারে ত্যাগ, সক্ষমতা থাকলে। হ্যাঁ। হলো ক্ষার। ওকে, তো এটা উদাহরণ যদি দেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একদম কি বলতে পারো? অ্যাসিড কার কিছু বলা যায়? না, বলা যায় কোনো কিছু? ক্ষার তো বলা যেতে পারে, কারণ না, এটা নর্মাল নিয়মে বলো, যে আমরা দেখি এই কিভাবে বলবো, এই কি ওএইচ আছে, না। এইচ প্লাস আছে, বলা যায় না? প্রোটন ত্যাগ গ্রহণ দিয়ে বলতে পারি? পারি না, প্রোটন তো নাই। তাহলে কী বলতে পারি? হয়ে গেল। আমরা এখানে দেখতে পারি যে অ্যালুমিনিয়ামের মধ্যে অষ্টক সংকোচন আছে। কি আছে? তার শেষ কক্ষপথ কয়টা ইলেকট্রন আছে বলো তো? তো তিনটার সাথে তিনটা ইলেকট্রন, তাহলে এখানে কি দুইটা ইলেকট্রন, 6টা, তো 6টা ইলেকট্রন আছে কিন্তু, তাই না? তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, সর্বশেষ কক্ষপথে কটা থাকতে পারে? 8টা। তাহলে সে কিন্তু আর এক জোড়া মুক্ত ইলেকট্রন নিতে পারে, তাই না? তার মানে কি হবে? যে নিতে পারে সে কি? অ্যাসিড। তাহলে এটা হলো আমাদের অ্যাসিড। তাহলে ডাইরেক্ট কথা, যাদের অষ্টক সংকোচন ঘটে তারা কি বলো তো? অ্যাসিড। আবার দেখো যদি বলি, আমরা পানি জানি নিরপেক্ষ যৌগ, তারপরে দেখো পানি, দেখো তো কি আছে বলো তো? আচ্ছা, ত্যাগ করতে পারে ক্ষার। তাহলে কি হবে বলো তো? ক্ষারীয়। এটা ক্ষার হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। এই মতবাদ দিয়ে আমরা এটাকে বলতে পারি প্রোটন গ্রহণ করে। আচ্ছা, এটাও আছে। আর এটা তো ওই প্রোটন দিয়ে বলা যায়। হ্যাঁ, এগুলো আমরা বলতে পারি। এটা 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 বলা যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপরে আরো অনেক যৌগ আছে, যেমন মানে আমরা বলি সালফার ডাই অক্সাইড, এটা ইয়া হবে না? না হচ্ছে অ্যাসিড হবে না? না, এটা শোনো, সালফার ডাইঅক্সাইড অ্যাসিডিক ধর্ম হবে। সালফার ডাই অক্সাইড, ডাইঅক্সাইড, না এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, এটা দ্বারা অবশ্যই দাঁড়াও। তাহলে সালফার 4 হলো দুটা মাছে তার হলো, এটা দিতে পারি, এটা হবে না, এটা বাদ। তাহলে এগুলো আর কি, ঠিক আছে? ওকে, তো এগুলো আমরা বলতে পারি লুইস অ্যাসিড বলি আমরা এদেরকে, লুইস অ্যাসিড বা লুইস ক্ষার বলি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইড, দুইটা দিতে পারবে কোনটা? কার্বন। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড না ক্ষারীয় বলো তো? ক্ষারীয়। না নিরপেক্ষ বলো? ক্ষারীয় তো হওয়ার কথা। কেন? কারণ এখানে হচ্ছে এখনো দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে কার্বনে। ও 4 ধরলে তো আবার হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে কিছু? না, বুঝতো না? তাহলে এখানে আমাদের তাহলে কি এখানে কটা করে আছে বলো তো? 4 4 8টা।
দুইটা করে ছিল, তো এখানে এটা আমাদের আছে নিরপেক্ষ। তা কিন্তু এখানে দেখো তো কী আছে, এখানে আছে অক্সিজেনের হুম হ্যাঁ আছে তো। অক্সিজেনের হচ্ছে 6টা না, তাহলে 2টা এখানে দিয়ে দিলে আরো তো 4টা থাকে, তার মানে এখানে কী হয় বলো তো? তাহলে খালি হবে হ্যাঁ, যেহেতু দিতে পারবে। তার মানে হচ্ছে মানে আপনার সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কোনো ইয়া নেই, সম্পর্ক নাই, যে কেউ দিতে পারবে। সেন্ট্রাল অ্যাটমের সাথে এখানে বিষয় আছে, অক্সিজেন একটা বিষয় আছে এখানে, এটা ওইভাবে ধরা হয় না কার্বন ডাইঅক্সাইড বাধ্য হিসাবে, এটা অনেক সময় অনেক বই দেওয়া আছে ওইভাবে। যেমন আমরা মেনলি যদি বলি আমরা অ্যালকোহলগুলো তো আমরা অনেক সময় বলি যে ওয়েস, এটাকে আমরা কী বলি অনেক সময়, অ্যালকোহল যেগুলো আছে, অ্যালকোহল তো বলতো নাকি CH3 CH2 ওয়েস, এইগুলোর ক্ষেত্রে আমরা নিয়ে আসি অনেক সময়। তো এগুলো লাগবে না, মেইনলি আমাদের যেগুলো বললাম ওইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, দরকার নেই। অ্যালকোহল তাহলে খাইও খাইও না, আমরা বলতে পারি লুইস খার হিসেবে বলতে পারি। লুইস খার বলতে তো নর্মালি আমরা খাই হিসাবে ব্যবহার করি না, তো লুইস খার বলেছে, ওটা আলাদা একটা হবে, যে ওটাকে বলতে হয় লুইস খার আচ্ছা। বা লুইস অ্যাসিড বলতে হয়। এগুলো আসলে প্রভাবক হিসেবে কাজ করে আর কি, এগুলো ব্যাপার না। যাই হোক, এগুলো পড়া, এগুলো পড়ো। আরেকটা জানি কি লাস্ট বললামই তো লুইস অ্যাসিড আর লুইস খার, ও তিনটাই ছিল। তিনটে বল, হ্যাঁ তিনটে।